তোমাদের পাশেই আছি হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী তুমি পিছিয়ে জানি, জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে, আমি হাত বাড়িয়ে আছি সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি সাড়া দাও আমার ডাকে। তবে এটা সত্য যে ফারজানা ম্যাডাম যদি সাহায্য না করতেন অপারেশনটা তো সহজে হতো না। হ্যাঁ, তা তো বটেই। তা অপারেশনটা করলেন কোন ডাক্তার? সার্জন প্যাট্রিক আব্বা। জি ব্যাটরি? আচ্ছা আচ্ছা। উনি কোন দেশের? জি, উনি ইংরেজ। সালাম কবির সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আরে ঘটক, বসো বসো বসো। না না, বুঝতে হবে না। তা ঘটক সাহেব এবার কি মনে করে? বিবাহযোগ্য বোনটার বিয়ে দিতে হবে না, নিজেরটা করেই বুঝি কর্তব্য সারছ। আর ওই কবিরা সাহেব ভাবিজান চিন্তায় চিন্তায় তো রাতে ঘুমোতে পারে না। আমি অতি সুযোগ্য একটা পাত্রের সন্ধান আনলাম, তারপরে তারা শান্ত হলো। ঘটক, সত্যি তোমার ক্ষমতা আছে কথা বেঁচে খাওয়ার। তা ভুল কিছু করেছি নাকি? আপনাদের পরিবারের সব ছেলের বিয়ের সম্মত আমি এনেছি। নেহায়েত মেয়েদের বেলায় নিজেরাই কথা কয়ে নিলেন, মাঝখান থেকে আমার পাওনাটা মারা গেল। এটা নিয়ে আফসোস করবেন না, এবার পুষিয়ে দেব। কিন্তু কমলার জন্য সেরা পাত্র চাই। সেই রকমই একটা পাত্রের সন্ধান এনেছি। জমি জমা টাকা পয়সা প্রচুর। তোমার শ্বশুরের সাথে এই ব্যাপারে কথা হয়েছে। আজ এসেছি ওই মেয়ে দেখার দিনক্ষণ ঠিক করতে। সামনে জুমাবার আসবে, মেয়েকে একটু সাজিয়ে গুজিয়ে রাখবেন। কত কালাবোচা পার করলাম, আর আপনাদের মেয়ে তো সুন্দরী। ঠিক আছে, বেশ তাই হবে। অতদিন বোধহয় আমাদের থাকা হবে না আব্বা। কি ভুল মিয়া? হ্যাঁ, মাত্র 7 দিনের ছুটি নিয়ে এসেছি। যদি ছুটি না বাড়ায় তাহলে তো ফিরে যেতেই হবে। বেশ তো, ওই যে কথায় বলে না, 1000 মন তেল পড়লে তবেই বিয়ের সাদাই বাজে। তোমরা এরপর এসে আরেকদিন দেখে যাবে, আমি তো আছি এর জন্য। তাহলে আজ যাই। সে কি ঘটক, এরকম একটা সুখবর নিয়ে এলে আর মিষ্টি মুখ করে যাবে না? আজ না কবিরা সাহেব, কাল একটা বিয়ে বাড়ির দাওয়াত ছিল, খুব গুরুপাক খাওয়া হয়ে গেছে। তারপর থেকে অম্বল ঢেকুর এইসব হচ্ছে। আপনি যে জোয়ান আরকটা দিয়েছিলেন সেটা খেয়েই সুস্থ বোধ করছি। বেশ তো বেশ। তাহলে এক কাজ করো, এবার পেটটাকে একটু বিশ্রাম দাও আর বেশি করে পানি খাবে, ঠিক আছে? আচ্ছা আসি, সালাম কবিরা। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। কই গো, শুনছো? সুলেমানের মা, হ্যাঁ বলো। মোল্লা ঘটক এসেছিল। তাই নাকি? হুম, কি বলে গেল ঘটক? ওই সামনের শুক্রবারে পাত্রপক্ষ কমলাকে দেখতে আসবে। আলহামদুলিল্লাহ, এই পাত্রের সাথেই যেন কথা হয়। সুলতান, বেশ ভালো পাত্র পাওয়া গেছে, শুনেছিস তো? হ্যাঁ শুনলাম তো। কথা পাকাপাকি হয়ে গেলেই তো ভালো। সারদা আইন একবার চালু হয়ে গেলে কমলার আর বিয়ে দেওয়া যাবে না, যতদিন না ওর বয়স 16 পূর্ণ হয়। আর মেয়ে বড় হলে সুবিধাও যেমন অসুবিধাও তেমন। এইবার কমলার বিয়েটা দিয়েই দিই। বলছিলাম কি, আল্লাহর দোয়ায় আমাদের নাতি একদম ভালো হয়ে গেছে। কমলার বিয়েও স্থির হয়ে গেছে, সবাই ভালো আছে, সুস্থ আছে। এই সময় বাড়িতে একটা মিলাদ দিলে হয় না? সে তো ভালো কথা, দিলেই হয়। ঠিক আছে, তাই হবে। তাহলে এক কাজ করি, আশেপাশের কয়েকটা পরিবারকে দাওয়াত দিই। সুখে দুঃখে আমরা তো সবাই একসাথেই থাকি। তা তোমরা কি বলো? আমাদের কোনো আপত্তি নাই, হোক না উৎসব। তবে দেখো, খরচাপাতি আবার বেশি করতে চেয়েও না জানো, পরে যেন আবার আমাদেরকে কষ্ট পেতে না হয়। দুর্দিনের কথাটা একটু মাথায় রেখো। কবিরা সাহেব, কবির সাহেব, নৌকোচুপে সাপে কেটেছে। তুই যা, আমি আসছি। তুমি এত সকালে নাস্তা না করে কোথায় যাচ্ছ? তারপর নিজের শরীরটা যখন ভাঙবে তখন কি হবে? বেশি কথা বলো না তো।
আমার এই সমস্ত জ্বালা যন্ত্রণা ভাল লাগছে না। কথা একটা খবর নিয়ে এলাম, জব্বর খবর, শোনা মাত্র একেবারে চমকে উঠবেন। অত ধানায় বানায় না করে সোজাসুজি বলো তো দেখি। হ্যাঁ বলছি এই ব্যাপারটা হলো কি, নদীর পাড়ে বাউলদের একটা আখড়া বসেছে জানেন তো? হ্যাঁ সে তো জানি, ভালো বাউলানি নেই তাই ওই পথ মানায়নি। কেন, দলে নতুন কোনো সরেশ মেয়ে ছেলে এসেছে নাকি? মেয়ে ছেলে আসেনি বোধ হয়, তবে যেটা এসেছে তার নাম অস্ত্র। মানে? আমি স্পষ্ট দেখেছি, এই গত রাতে আমি একটু ওই আখড়ার চারপাশে ঘুরঘুর করছি। তোমার মতলবটা কি ছিল? মাইরি বলছি, শুধু খবর সংগ্রহ, আর কোনো উদ্দেশ্য ছিল না। দেখলুম কয়েকটা ভদ্রলোকের ছেলে নদীর পাড় ধরে হেঁটে এসে হুট করে আশ্রমের মধ্যে ঢুকে পড়ল। যখন বেরিয়ে এলো তখন একটা ছেলের হাতে দেখি চাঁদের আলোতে চকচক করছে অস্ত্র নয়। বলছো কি? তুমি ঠিকঠাক মতো দেখেছো তো? চোখে ছানি পড়েনি তো? কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, রাতে আমার চোখ হায়নার রূপ ধরে। আমি ওই কেষ্টর মতো রাত কানা নই। আমি একদিন মাঝরাতে মহলের ছাদ থেকে দেখেছি বটে, নদীর ধারে বাউলদের আখড়ায় আলো জ্বলছে, কিন্তু ওদের সাথে স্বদেশীদের যোগ, ব্যাপারটা আমি ভাবতেই পারছি না। পারলে আজই আমি দারোগাকে জানাচ্ছি। খবরদার, তুমি কিন্তু এই কথা পাঁচ কান করবে না, তাহলেই পাখি উড়ে যাবে। না 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 না, আমি কাউকে বলবো না। আমি তো শুধু আপনাকে বলবো বলে ছুটতে ছুটতে এখানে চলে এলুম। কেষ্ট অবশ্য আমাকে ইনাম দেবে বলে লোক দেখিয়েছে। ও তোমাকে কাঁচ কলা দেবে। ও বেটা হাবাতে নিজেই খেতে পায় না, দারোগার কাছ থেকে যা পাবে তার অর্ধেক নিজেই মেরে দেবে। আমি দেব, আমি, চিন্তা করো না, আমি আছি কি করতে। উফ, জোর বেঁচে গেছি। ভাগ্যিস রাতের বেলায় ওদের আখড়ায় গান শুনতে যায়নি। বাউলিনী না থাকায় এ যাত্রায় বিপ্লবীদের গুলি থেকে বেঁচে গেলাম। বলো। কর্তা, আর একটা খবর দিচ্ছি। একদিন দেখি ওই প্রধান বাউল ওষুধ নিবার ছিলায় ওই মোহরের বাড়িতে ঢুকছে। বলো কি? মোহরেরও কি সোমনাথের মতন স্বদেশী ব্যামো আছে নাকি? অবশ্য না থাকলেও সঙ্গদোষে হতে কতক্ষণ। এই সুযোগে যদি মোহরকে ফাঁসাতে পারি। তর্ক, খবর নাও, খবর নাও, মোহরের সাথে ওদের যোগাযোগ আছে কিনা। যাও, মোটা বকশিস দেব, যাও। হরে হরে। সাপে কামড়েছে? কখন? কাল রাত্রে সোমনাথ মন্দির বাড়ির পেছনের জঙ্গলে। লোকটা সাবধান হয়ে যাবে, বুঝে যাবে যে ওর বাড়ির দিকে নজর রাখা হচ্ছে। বিনয়ের স্পাইরাও নিশ্চয়ই জেনে যাবে। যাও একটা ফাঁদ পেতেছিলাম, সেটাও ভেস্তে গেল। নকু নিজে থেকে কিছু না বললে কেউ সন্দেহ করবে না। নাকু চোর, যদি একবার রটিয়ে দেওয়া যায় ও বদ্যি বাড়ির আশেপাশে চুরির মতলবে ঘোরাফেরা করছিল, তাহলে কেউ সন্দেহ করবে না। আচ্ছা, বেটা কি বেঁচে আছে? ও এখনো বেঁচে আছে, কিন্তু আমি তো ভয়ে ওমুখ হতে পারছি না। ওই লোকমুখে যা খবর পাচ্ছি সেটুকুই সম্ভব। তো তোমার ভয় কিসের? বাহ, নকু যদি বলে দেয় ওকে নজরদারি করতে আপনার সঙ্গে আমি পাঠিয়েছিলাম, ওই গ্রামবাসীরা আমাকেই ধরে পিটিয়ে মারবে। মরার আগে ওই লোকগুলোর নাম আমাকে বলে যাবে, আমি ওদেরকে হাজতে পুরব। শোনো, নাকু যদি মারা যায় তাহলে তো ঝামেলা শেষ। আর যদি বেঁচে থাকে আর ওর মুখ থেকে যদি একবারও চরগিরির কথা বের হয়, সেই মুখ বন্ধ করার দায়িত্ব তোমার। যাও। আমি কিন্তু কিভাবে? সে সমস্যা তোমার। নাকু যদি বলে
তোমার কথা, এবং তখন যদি লোকজন তোমাকে পেটাতে আসে, আমি কিন্তু তোমাকে বাঁচাতে সেপাহি পাঠাতে পারবো না। কাজে ওর মুখ বন্ধ করার দায়িত্ব তোমার। যাও, কিন্তু যা বলছি সেটা করো। বিষ রক্ত বেরিয়ে গেছে, এই যাত্রা মনে হয় বেঁচে যাবে। তবে বিষ যদি মাথায় উঠে যেত তাহলে কিছু করা যেত না। কিন্তু জ্ঞান আসছে না কেন কবিরাজ সাহেব? আসবে আসবে, একটু ধৈর্য ধরো। এই তো জ্ঞান ফিরতেছে। জাত সাপে কেটেছিল, আমি একে বাঁচাতে পারতাম না, কতভাবেই তো চেষ্টা করেছিলাম। আপনি একেবারে ভগবান কবিরাজ সাহেব, মা মনসার আশীর্বাদ আছে আপনার উপর। বোঝা ভাই, আপনি ঠিক সময়ে পায়ের মধ্যে বাঁধনটা দিয়েছিলেন বলেই বিষটা মাথায় উঠতে পারেনি। বিষ মাথায় উঠে গেলে আর বাঁচানো যেত না। যে আমাদের তো কবিরাজ সাহেবই ভরসা, আর না হলে শহরে নিয়ে যেতে হতো। কিন্তু শহরে যে এই সুস ফুটিয়ে চিকিৎসা করা, এটা বাবা কেমন যেন। এই তাছাড়া নদী পের হয়ে যেতে যেতে তো রোগীর অবস্থা একদম শেষ। তাই না গো? কেমন বোধ করছিস এখন? এই তুই মরতে বুদ্ধিমশাই বাড়ির পিছনে গেছিলি কেন রে? ভাগ্যিস আমার চোখে পড়লি, নাহলে মরে কাঠ হয়ে গেছে। তারপরে নকু, এতদিন পরে কোত্থেকে উদয় হলি? নিশ্চয়ই আবার গ্রামে চুরির মতলবে আসছিস। এই চুরি করতে গিয়ে তো বাপ মার দেওয়া জানটা যাচ্ছিল, তারপরে চুরি শহরটা এখনো কি ছাড়বি না? বিশ্বাস করুন, আমি চুরি করতে চাইনি। আমাকে তুই আমাকে বত্রিমশাই কত মান নিল, তার বাড়িতে কিনা চুরি করতে গেলি? তোকে মেরেই মুখ খুলবি, জানে মেরে ফেলে দেবো। আশেপাশে পুলিশের লোকজন লুকিয়ে আছে, বুঝেছিস? তোকে গুলি করে তোর বাপাসটা ফুটো করে দেবে, একেবারে বাতাস বেরিয়ে যাবে। চোর! থাক থাক, ওকে আর মেরো না। ওর শরীর এমনিতেই দুর্বল, তো মরে যাবে। আর ওকে যদি মারবে তাহলে আমাকে কষ্ট করে ডেকে আনলে কেন? ঠিক আছে, মারবো না, তবে ওকে পুলিশের কাছে নিয়ে যাব। চল বের চল, এই থানায় তোর উপযুক্ত জায়গা। চল চল তো থানায়, চল চল। এই কি হলো বলতো দেখি? এই কি হয়েছে, এত গন্ডগোল কিসের? এই নকুচোরকে সাপে কেটেছিল, মোহর কবিরাজ তার বিষ নামিয়েছে। নকুকে সাপে কামড়েছে? কোথায় বেটা? কেষ্টকে থানায় ধরে নিয়ে গেছে। কে? কেষ্টা? ও, এর মধ্যে কেষ্টাও আছে? তা সাপে কেটেছিল কোথায়? পায়ে। আরে ধ্যাৎ, কোথায় কেটেছিল? মানে কোন জায়গায়? মানে কোন স্থানে, বাড়িতে না মাঠে? কোথায় আর? ওই সোমনাথ বদ্দির বাড়ির পিছনে জঙ্গলটাতে। ভাগ্যিস ওর চোখে পড়েছিল, নাহলে তো মরেই পড়ে থাকতো। কেউই তো টের পেত না যতক্ষণ না মরে পচে গন্ধ না বেরোতো। একদম হাতে নাতে পেত চুরি করার ফল। ওদিকটা সাপ খোপে ভর্তি, এই কারো মরার সাপ না থাকলে ওখানে যায়? তাও আবার মাঝরাতে। এই বেটা কি পেতি বদ্দির বাড়িতে? প্রাণের চেয়ে দামি কিছু পেতি? নকু গেল রাত দুপুরে সোমনাথ বদ্দির বাড়ির পিছনের জঙ্গলে, সাপে কাটলো, একজনের চোখে পড়ে গেল বলে বেঁচে গেল। এখন কেসটা ওকে থানায় ধরে নিয়ে গেল
চোর ধরিয়ে দেবে বলে। তর্করত্ন, ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। মেজকর্তা, ব্যাপারটা যত সাদাসিধে ভাবছেন আসলে কিন্তু অত সহজ না। এর ভিতরে কোথায় যেন একটা গোলমেলের চক্কর আছে। আপনি এর মধ্যে জিলাপি প্যাচ করছেন নাকি? চল। কিরে গুল, কোথায় ছিলি এতক্ষণ? সুলতান কোথায় রে? জানি না। ও মা, আমি সুলতানের জন্য আমপোড়া শরবত বানিয়ে রেখে এলাম। সুলতান খেতে ভালোবাসে তাই। জানে না আবার? ঠিকই জানে। একটু আগে তো পেছনের দরজা দিয়ে ভাবিকে পুকুর পাড় থেকে আসতে দেখলাম। আমার বর আর ভাইজান যে সেখানে বসে আছে সে খুব ভালো মতনই জানে। আচ্ছা কসম খেয়ে বলো দেখি, সত্যিই তুমি জানো না? সবকিছুতে অত কসম খাওয়ার কি আছে? আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, যা যা, শরবতটাকে দিয়ে আয় তো, যা। আমি পারবো না, আমার শরম লাগে। দিনের বেলা সবার সামনে দেখা সাক্ষাৎ হওয়া মোটেই ঠিক না। ওরে, প্রেম প্রীতি কি আর দিন রাত্রি বোঝে রে? আচ্ছা কি ব্যাপার কি? এরকম হাসাহাসি করে দিন পার করে দিলে চলবে? রান্নাঘরে যাবে কে? আরে হীরা, তুই না বললি চাতা মাছের ভর্তা করবি? হ্যাঁ করবো তো। সত্যি বড্ড দেরি হয়ে গেল না রে। এই গুড, চল রান্নাঘরে। শরবতটা করে রেখেছি না, ওটা সুলতানকে দিবি। চল। তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? যা গোসলটা সেরে নে। যাচ্ছি। মোর ভাই, চিঠি। ইয়ে, আরে এই তো, এই যে ঢাকা থেকে এসছে মনে হল। হ্যাঁ, আসি তাহলে। আচ্ছা। কার চিঠি? তোমার বড় ছেলে লিখেছে যে আসতে পারবে না। আসতে পারবে না? আমি আরো ভাবলাম যে মিলাদের সময় থাকবে। সে এখন সরকারি চাকুরে, মিলাদের চাইতে ঢের বেশি প্রয়োজনীয় কাজ তার আছে। আর শুনেছো তো, তার প্রমোশন হয়েছে, দায়িত্বও বেড়েছে। তাই বলে বাড়িতে পালা পর্বণে আসতে পারবে না? হুট করে চাইলেই তো আসা যায় না। তোমার সুলেমান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ করে। তারপর মেয়েকে আবার মিশনারি স্কুলে অনেক কষ্ট করে ভর্তি করেছে। আর ওই সমস্ত স্কুলে এই মিলাদের জন্য ছুটি দেয় না। আর এইভাবে যদি কামাই করতে থাকে তাহলে থাক, হয়েছে। ওদের হয়ে আর সাফাই গাইতে হবে না। তুমি না তোমার ছেলে মেয়েদের বেলায় একদম বুঝতে চাও না। এটা কিন্তু ঠিক না। এতে সমস্যা কিন্তু কমে না, বরং বাড়ে। ও, তার মানে কি আমি সমস্যা বাড়াই না? তুমি এটা কি করে বললে? এই যে আবার ভুল বুঝলে। এই যে দেখো, এই যে ফুলমিয়ার চিঠি, এটা তুমি দিচ্ছ না। এটা নিয়ে আমি সবসময় চিন্তার মধ্যে থাকি। এখন যদি ফুলমিয়ার বাড়ির লোকজন এসে দেখে যে ফুলমিয়া এখানে আছে আর তুমি তাদের চিঠি দাওনি, তাহলে কি বলবে তারা? এখন ফুলমিয়াকে যে চিঠিটা দেরি করে দিচ্ছ, সে কি ভাববে? সে কি মনে করবে? তুমি এত বোঝো, কিন্তু ছেলে মেয়েদের বেলায়। হয়েছে, আর বলতে হবে না। একটু দাঁড়াও। না, আমি জানি এই চিঠিটা পেলে অন্তরার জীবনে নতুন করে অশান্তির আগুন জ্বলবে। কিন্তু তাই বলে তো আর এই চিঠির কথা গোপন করা যাবে না। ফুলমিয়ার বাবা মা খারাপ হতো না, তাই বলে আমরা খারাপ হবো না। আর এই চিঠি ফুলমিয়া হাতে পেয়ে ওর যেটা করা উচিত তাই করবে। আমার সমস্যা কি জানো? আমি তোমার মতো এত মহতো না, উদাহরণ। সবার আগে আমার ছেলে মেয়েদের ভবিষ্যৎ। তাতে কে কি ভাবলো, কে কি বললো, আমার কিচ্ছু যায় আসে না। অন্তরার জীবনে কোনো প্রকারে কোনো রকম যদি ঘা লাগে, আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। এ তোমাকে বলে গেলাম।
আমি আর এসবের মধ্যে নেই, আমারে ছেড়ে দিন। হ্যাঁ থাম, এসব পরে দেখা যাবে, এখন একটু বাইরে যা, বাইরে যাও। আগে মল্লিক সাহেব, আপনার খবরাখবর ছাড়া কি আসলে এই এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষা করা সম্ভব? বলুন, আপনি হচ্ছেন গিয়ে সরকার বাহাদুরের প্রকৃত বন্ধু। আমরা দুজন যখন একসাথে হয়েছি, নিশ্চয়ই একজোট হয়েই থাকবো। আর এই দুটোর কথা বলছেন? আরে এই দুটোর রশি তো আমাদেরই হাতে, যখন প্রয়োজন হবে তখন টানবো, আবার যখন প্রয়োজন হবে তখন ছেড়ে দেব। এবার আপনি একটু মাথাটা ঠান্ডা করেন, একজোট যখন হয়েছি একসাথেই থাকবো। মল্লিক সাহেব, এবার বলুন তো কি খাবেন, মদ না মধু? হ্যাঁ, মর 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 মর, অমন বউ থাকার থেকে মরাই ভালো। আমারও অমন সোনার চাঁদ ছেলেরা বয়স করেছে, এর ফল ভালো হবে না কো, খোদা তাআলা নিশ্চয়ই বিচার করবেন। একবার যদি হাতের কাছে পেতুম, তাহলে তাহলে আমি এই বটি দাও দিয়ে ওর গলাটা খণ্ড করে দিতাম। শুধু অন্তরা বোট দোষ দিচ্ছ কেন? ফুলের শাশুড়ির কথা ভাবো, সে তো তুগুল করে ফুলের এই হাল করেছে, নির্ঘাত করেছে। না হলে যে ফুল আমার মা চাচি বলতে অজ্ঞান, বাপের মুখের উপরে কোনো দিন একটা কথা বলেনি, আর সেই ফুল কিনা বউয়ের বাপের বাড়িতে গিয়ে থাকলো। এ বংশের ছেলেরা কোনোদিন ঘর জামাই থেকেছে? ছি 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 ছি। শোন, ফুলের ওই শালার বউ আছে না, কি জানো নাম, হামিদা বানো, শুনেছি সে নাকি ওঝা গুণন পরিবারের মেয়ে। হয়তো ওই আমার ছেলেকে নুন পোড়া জল পোড়া খাইয়ে বয়স করেছে, নইলে আমার ছেলেকে না এমন ভেড়া বনে যাবে। তোমার বড় ছেলে ভেড়াই ছিল ভাবি, প্রথমে তোমাদের আর এখন শ্বশুর বাড়ির। হমা, আমরা কবে ওকে ভেড়া বানিয়েছি? তুমি এসব কি বলছো? আমি ভুল কথা বলি না ভাবি। ফুল মিয়ার যদি শির দ্বারা জোর থাকতো, তাহলে ও বিয়ের সময় বলতে পারতো ও কতটুকু লেখাপড়া শিখেছে। মোহর আলীকে লুকিয়ে চিঠি লিখে জানাতে যেত না। ওর প্রথমেই ভাইজানকে বলা উচিত ছিল যেন সত্য কথাটা গোপন না রাখে। সুবোধ বালকের মতো ভাইজানের কথাও শুনতে গেল, ওদিকে শ্বশুর মশার কাছেও ভালো থাকতে গেল। আর এখন দুই নৌকোয় পাড়া দিতে গিয়ে আজ ওর এই দশা। তুমি কি বলতে চাও ওদের কোনোই দোষ নাই? 100 বার আছে, কিন্তু ওরা তো ফুল মিয়ার পায়ে বেড়ি পরিয়ে রাখেনি। তোমার বড় ছেলে একটা স্ত্রৈণ, না হলে কবে বউয়ের চুলের মুঠি ধরে এ বাড়িতে টেনে নিয়ে আসতো, নয়তো সবার সামনে তালাক দিয়ে এ বাড়িতে ফিরে আসতো। এর কোনোটাই সে পেরেছে? মানছি তারা আপনার মেয়ের সঙ্গে ভালো ব্যবহার করেনি। শুধু ভালো ব্যবহার করেনি নয়, রীতিমতো তাকে কষ্ট দিয়েছে। সেদিন ঠিক সময় যদি ওকে ফিরিয়ে না আনতাম, তাহলে এতদিনে মেয়েটা আমার মরে যেত। আমি তো তাদেরকে সমর্থনই দেইনি, সেই সময় আমি বাড়ি ছেড়ে চলেও এসেছিলাম। এখন আমার মায়ের অসুখ, এই সময় একজন ছেলে হিসেবে কি তাকে দেখতে যাওয়া আমার উচিত নয় বলুন? যাও না, একেবারেই চলে যাও। কে আটকে রেখেছে তোমাকে? তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।